নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখে। বন্ধুরা, আজ কিছুক্ষণ পর, এই আজকের রাত্রি পার হলে আগামীকাল 23শে জানুয়ারি মানেই আমাদের বাঙালিদের মনে এবং গোটা ভারতবাসীর মনে 23শে জানুয়ারি মানেই একটা শিহরণ, 23শে জানুয়ারি মানেই একটা গর্বের দিন, 23শে জানুয়ারি মানেই আমাদের আনন্দের দিন। সে আনন্দ হলো স্বাধীনতার আনন্দ। 23শে জানুয়ারি এই দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। কালকে 122তম জন্ম বার্ষিকী ওনার। কালকে ধুমধাম করে গোটা দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে এবং পশ্চিমবঙ্গ, বিভিন্ন মণিপুর, এসব কিছু 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 রাজ্যে স্পেশালি এবং বিশেষ দিন হিসাবে এই নেতাজির জন্মবার্ষিকী পালন করা হয়। এবং কালকে আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যাবলো সহ বিভিন্ন দিক তুলে ধরা হবে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মবার্ষিকীতে। এবং আমরা যেটা গর্ববোধ করি, নেতাজি সুভাষচন্দ্র বসুর সে বিখ্যাত স্লোগান, তুমি আমাদের রক্ত দাও, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদিন ফৌজের সেই লড়াই, সেই ইংরেজদের বিরুদ্ধে লড়াই, তার বিজয় গাথা সবগুলি কালকেই স্মরণ করা হবে। এখন আজকে যে আমাদের আলোচনার বিষয়টা, সেই বিষয়টা হলো যে আজকে স্বাধীনতার 70 বছর পর নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মদিনে, ওনার জন্ম হয়েছিল 1897 সালের 23শে জানুয়ারিতে। এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে সম্পর্কে আলোচনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বাধীন ভারতের চিন্তাধারা, স্বাধীনোত্তর ভারতের কি অবস্থা হবে, মানুষের কি পরিস্থিতি হবে, সেটা যে চিন্তাধারা, সেটা বিষয় নিয়ে আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর 122তম জন্মবার্ষিকীর ঠিক প্রাক মুহূর্তে, প্রাক সন্ধ্যাতে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি স্বপ্ন ছিল, দেশ স্বাধীন করার স্বপ্ন ছিল। দেশ স্বাধীন হলে স্বাধীনোত্তর দেশে মানুষ, এই দেশের যে মানুষ রয়েছে, বিপুল একটা জনসংখ্যা রয়েছে, এই অংশে এই দেশের একদম প্রান্তিক শ্রেণীর মানুষ থেকে আরম্ভ করে যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছে, যারা দলিত শ্রেণীর মানুষ রয়েছে, যারা সামাজিক সংকীর্ণতা শিকার রয়েছে, সেসব মানুষের প্রতি, সেসব মানুষের স্বাধীনতার পর মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে আদায় করা যাবে, যে স্বপ্ন উনি দেখেছিলেন, সেটা আজকের দিনে 70 বছরে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের যারা শাসক কুল রয়েছেন, এদেশে যারা শাসন করেছেন বা করছেন, তারা কতটুকু পূরণ করতে পারছে। আমরা দেখেছি কিছুদিন ধরে, আজকে থেকে বছর খানেকের মতো হবে, নতুন করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিন্তু একটা, আমি সেটা অবশ্যই বলবো, রাজনীতি শুরু হয়েছে। এবং কে কত নেতাজি প্রেমী, কে কত নেতাজির প্রতি শ্রদ্ধা প্রেম দেখাতে পারছেন, সেটা দিয়ে কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন যে কে কত বড় দেশভক্ত। সেটা নিয়েই আমাদের আলোচনা। আমরা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোকেরা, ভারতের মহান সন্তানেরা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে, তাদের দেশপ্রেম, তাদের আত্মত্যাগ, তাদের মর্যাদা আমাদের কাছে ভগবানের মতো, আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে স্মরণীয় ব্যক্তি তারা। সুতরাং তাদের নিয়ে রাজনীতি করাটা, তাদের নিয়ে রাজনৈতিক সংকীর্ণতাটা একটা কিন্তু আমাদের মনে, যে গোটা দেশে একটা বিশাল অংশের মানুষের মনে কিন্তু মানুষ এটা কিন্তু মেনে নিতে পারছেন না। এবং আমরা দেখছি যত কাছে নির্বাচন চলে আসছে, যত 2019-এ লোকসভা নির্বাচন আসবে, আমরা 2018-তে দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিন্তু অনেক রাজনীতি হয়েছে। আমরা সেই প্রধানমন্ত্রী কর্তৃক আজাদিন ফৌজের সেই পুরস্কার প্রদান বা আজাদিন ফৌজের সেই গর্বিত করার বিষয়, আজাদিন ফৌজকে হাইলাইট করার বিষয় থেকে আরম্ভ করে, এটাকে কেন্দ্র করে কংগ্রেস দল বা বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে কে কত বড়, কে কত বেশি নেতাজি প্রেমী, সেটা প্রমাণ করার জন্য যখন উঠে পড়ে গোটা দেশে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। যারা প্রকৃত দেশপ্রেমী, যারা দেশকে ভালোবাসে, যারা নেতাজিকে ভালোবাসে, যারা নেতাজির আদর্শকে পাথেয় করে চলতে চায়, তাদের মনে কিন্তু একটা বিশাল আঘাত লেগেছে, বিশাল তাদের মনে কিন্তু একটা বিশাল আঘাত লেগেছে। সেটা নিয়ে আমাদের আলোচনা। আমাদের সাথে রয়েছেন প্রদীপ্ত রায়, সমাজকর্মী, আমাদের প্যানেলিস্ট রয়েছেন রাজ্যের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য। আমাদের আজকে যে বিষয়টা, টপিকসটা, সেটা হলো রাজনৈতিক সংকীর্ণতা ও নেতাজির মুক্তি। যে কথাটা বলছিলাম, যে রাজনৈতিক যে সংকীর্ণতা চলছে নেতাজিকে নিয়ে, এখন প্রশ্ন হয়েছে ভারত ইংরেজের শাসন থেকে মুক্ত হয়েছে, কিন্তু এই রাজনৈতিক সংকীর্ণতা থেকে আজকের 122তম নেতাজির জন্মবার্ষিকীর ঠিক প্রাক সন্ধ্যায় আমরা যেটা আলোচনা করব, বর্তমানে নেতাজিকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে, যে সংকীর্ণতা শুরু হয়েছে, এটার থেকে নেতাজির কবে মুক্তি ঘটবে, সেটা নিয়ে আলোচনা। আজকের প্রথম আমাদের আলোচনা শুরুতে আমি প্রদীপ্তবাবুর কাছে যাবো। প্রদীপ্তবাবু, আজকের যে বিষয়, আমাদের আজকের যে আলোচনা, নেতাজির দেশকে মুক্তি করার জন্য ওনার যে সংগ্রাম, লড়াই, আত্মত্যাগ, বলিদান,
আজাদ হিন্দ ফৌজের, এবং দেশ স্বাধীন হওয়ার পর 70 বছর পর আজকে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে যে নেতাজিকে নিয়ে রাজনীতি হচ্ছে, একটা রাজনৈতিক সংকীর্ণতা চলছে, এর থেকে নেতাজির মুক্তি দরকার। কি বলবো? নেতাজি সুভাষচন্দ্র বোসকে অবলম্বন করে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে কারা? প্রথমেই আসবে আজকে যারা শাসক দল আছে, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তারা নেতাজিকে সম্মান দিয়েছে, এই আওয়াজ তুলে তীব্র জাতীয়তাবোধের রগরগে উত্তেজনায় মানুষকে ভাসিয়ে দিতে চাইছে। 1938 সালে সুভাষচন্দ্র বোস যখন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তখন কংগ্রেসের রেজলিউশন নেওয়া হয়েছিল, সুভাষচন্দ্র বোস সেই রেজলিউশন নিয়েছিলেন, ওনার নেতৃত্বে নেওয়া হয়েছিল যে যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদ নেবে তারা হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের সদস্য পদ নিতে পারবে না। ডুয়েল মেম্বারশিপ বাতিল করে দেওয়া হয়েছিল। কারণ সুভাষচন্দ্র বোস বলেছিলেন মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা হচ্ছে চূড়ান্ত সাম্প্রদায়িক দুটি দল, এবং তখন থেকে ডুয়েল মেম্বারশিপ বাতিল করে দেওয়া হয়েছিল। যদিও আগে লালা লাজপত রায়, তারপর আরও কয়েকজন হিন্দু মহাসভা থেকেই কংগ্রেসে এসেছিলেন, পরবর্তী সময় তাদের অবস্থার পরিবর্তন হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস, পট্টবী সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়, সেটা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যখন সুভাষ বোস সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তীব্র বিরোধিতা করেছিলেন সুভাষ বোসের আইএনএর যে মুভমেন্ট, সেটাকে, যে সশস্ত্র আন্দোলন নেতাজি করেছিলেন তার বিরুদ্ধে তীব্রভাবে দাঁড়িয়েছিলেন, এবং নেতাজি অলিখিত যুদ্ধাপরাধী ছিলেন। এবং ডোমিনিয়ন স্ট্যাটাসের পরে 1947 সালে যখন ভারতে নেহরু নেতৃত্বাধীন মন্ত্রিসভা তৈরি হলো, তখনও নেতাজি কিন্তু যুদ্ধাপরাধী ছিলেন। তোজোর কুকুর যারা বলেছিল, যাদের পূর্বসূরীরা, তারাও এখন নেতাজির বন্দনা করছেন। এখন এরা সিপিআইএম বা সিপিআই বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল করছেন, একসময় এরাও তোজোর কুকুর বলেছিলেন। এবং যারা নেতাজির প্রধান উত্তরসূরি বলা হয়, যাদেরকে যে পার্টি, আনুবীক্ষণিক যে পার্টি, এরা আবার মনে করেন নেতাজি বিবাহ করেননি, নেতাজি মরেননি, কারণ এরা মহাপুরুষ, তাদের মৃত্যু হতে পারে না, ওরা বিবাহ করতে পারেন না, যারা বীর তাদের বিবাহ করতে নেই। এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, এরকম ভক্তিবাদে ওরা বিশ্বাস করে। এইভাবে কি হয়, বিভিন্ন ধরনের ছোট বড় বর্তমানে বাজার জাকিয়ে বসা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো নেতাজিকে নিয়ে যারা এরকম আধিক্ষেতা থেকে শুরু করে সমস্ত গিমিক প্রচার সমস্ত কিছু করছে, তাদের প্রত্যেকের ইতিহাসটা কিন্তু হচ্ছে তাদের অবস্থান ছিল সুভাষচন্দ্র বোসের যে মহৎ পথ তার বিরোধী, এবং সুভাষচন্দ্র বোসও তাদের বিরোধী অবস্থানই নিয়েছিলেন। ফলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সংকীর্ণ রাজনীতি আসলে একটা মাছ ধরার ব্যাপার, ঘোলা জল ঘোলা করে মাছ ধরার ব্যাপার। অর্থাৎ মানুষের মনে সুভাষচন্দ্র বোস সম্পর্কে যে ভক্তি শ্রদ্ধা, যে লিজেন্ডারি একটা ব্যাপার আছে, ফিগার যিনি আছেন, বাঙালি নয় শুধু, ভারতবর্ষে একটা বিরাট অংশের মানুষের কাছে যিনি আইকন, তাকে নিয়ে যদি বাজারে কিছু প্রচার করানো যায়, যদি নিজেদের ভক্তিকে মানুষের সামনে উপস্থাপিত করা যায়, তাহলে ভোটের ময়দানে কিছু সুরাহা হতে পারে। এই হচ্ছে মূল উপজীব্য। এখন দেখা যাবে যে আইএনএ করা হচ্ছে, আইএনএর জামাটা পরে, পোশাকটা পরে, টুপিটা পরে, স্যালুট মেরে নানা রকম নাটক যে করা হলো লালকেল্লাতে, দেখা যাবে যখন এই আইএনএর মুভমেন্ট চলছিল, যখন এই জার্মান সৈন্যদের, জার্মানদের হাতে যারা বন্দী ছিল, ইংরেজ মানে ভারতীয় সৈন্য যারা ছিল তাদেরকে নিয়ে, এবং সিঙ্গাপুর থেকে যখন লড়াইটা শুরু হয়েছিল, যেটা মণিপুর পর্যন্ত এসে গেছিলো, আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে যখন মানে সরকার বসে গেছিল, স্বাধীন আজাদহীন সরকার বসে গেছিল, তখন কিন্তু বীর সাভারকরের নেতৃত্বে ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া পাশাপাশি চলছিল বিশ্ব হিন্দু মহাসভা এবং আরএসএসের তরফ থেকে। এবং সেটা ঘটনা যে ওই রকম একটা সমস্ত হিন্দুদের একটা প্ররোচিত করা হয়েছিল, তারা দলে দলে ব্রিটিশ সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার জন্য, তো ব্রিটিশের হয়ে লড়াই করার জন্য, যেটা কিন্তু আসলে আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই কাজটা যারা করেছিল তারা এখন নেতাজিকে সম্মান দিচ্ছেন, নেতাজির টুপি পরে, আইএনএর টুপি পরে, আজাদ হিন্দ বাহিনীর টুপি পরে সেলুট মারছে। এর চেয়ে প্রহসনমূলক নাটক আর কী হতে পারে? এই নাটকে পনা তো নানান ক্ষেত্রে করা হচ্ছে। এখন সুভাষ বোসকে নিয়ে সেই নাটকে পনা কাঁচা নাটক মঞ্চস্থ করা হচ্ছে লালকেল্লার দরবারে গিয়ে। এরপর জাতীয় কংগ্রেসের তো অবস্থান আছেই, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এখন এই সংকীর্ণতার মাঝখানে কে বেশি নেতাজি প্রেমী সেটা প্রমাণ করতে গিয়ে, যেটা হচ্ছে নেতাজির যে মূল যে বিষয়টা ছিল, নেতাজি কিন্তু সমাজতন্ত্রী ছিলেন, সেটা অবশ্যই মার্ক্সিয়ান সমাজতন্ত্রী নয়,
কিন্তু উনি সমাজবাদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং এই সমাজবাদ কিন্তু পরবর্তী সময়তে অনুপ্রাণিত হয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সমাজবাদ থেকে। এবং আজকে যে হিটলারের সহায়তা নিয়েছিলেন নেতাজি বা মুসলিনী তজুদের সহায়তা নিয়েছিলেন নেতাজি, কিন্তু টেকটিক্যালি কৌশল হিসেবে সেটা নিয়েছিলেন। আজকে যদি অক্ষ শক্তি যদি জয়ী হয়ে যেত, মিত্র শক্তি পরাজিত হতো, তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবে লেখা হতো, তখন হিটলার মহান হয়ে যেতেন। আর এরা যারা আছেন, যারা পরমাণু বোমা ফেলেছেন নাগাসাকি হিরোশিমাতে, তারা কিন্তু তখন শত্রুপক্ষ বা ভিলেন হয়ে যেতেন মানুষের কাছে। আজকে ওরা পরাজিত বলে এরা এখন ঘৃণিত। এভাবেই হয়, জয়ী পক্ষ সবসময় বন্দিত হয় আর যারা হেরে যায় তারা ঘৃণিত হয়। তো সেক্ষেত্রে বিভিন্ন সময় এই সমালোচনাগুলিও করা হয়েছিল যে কেন অক্ষশক্তির সহায়তা নিয়ে হয়েছে, যেমন মিত্র শক্তি খুব ভালো শক্তি। যুযুধান দুই পক্ষ নৃশংসতায় কেউ কারোর থেকে কম যায় না। কৌশলগতভাবে সখন যে ভূমিকা নেওয়া হয়েছিল সেটাকে বিভিন্ন সময় অপব্যাখ্যা করা হয়েছিল। আজকে সেই অপব্যাখ্যার বিষয়গুলিকে নানাভাবে ধামাচাপা দিয়ে এখন এই বন্দনায় নিতে যাওয়া হয়েছে। কিন্তু ভারতে কিন্তু সেই স্বাধীনতাও আসেনি, সেই শোষণের অবসানও হয়নি। নেতাজি যে স্বাধীনতার কথা বলেছিলেন, সেই স্বাধীনতা আইনি ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল 1947 সালে। নেতাজি ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য আন্দোলন করেননি, লড়াই করেননি। নেতাজি পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এই পূর্ণ স্বাধীনতার প্রশ্নে ওনার কংগ্রেসের সঙ্গে বিভেদ হয়েছিল এবং সেই বিভেদ জিয়ে রেখে 1947 সালের 15ই আগস্ট ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল। নেতাজি কিন্তু সেই স্বাধীনতা চায়নি। এটাকে স্বাধীনতা বলা যায় না, ডোমিনিয়ন স্বাধীনতাকে কখনো স্বাধীনতা বলা যায় না। নেতাজি স্বাধীনতার জন্য লড়াই করেননি। নেতাজির লড়াই হচ্ছে স্বাধীনতার জন্য লড়াই, ভারতের জাতীয় মুক্তির লড়াই। এবং এই জাতীয় মুক্তির লড়াই কিন্তু এখনও জারি আছে। এখনও সেই জাতীয় মুক্তির অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নেতাজির পথকে অনুসরণ করা। তার মধ্যে যে ত্রুটি থাকতে পারে, বিচ্যুতি থাকতে পারে, নেতাজি কোনো মহাপুরুষ নন, কোনো ভগবান নয়, ওনারও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেগুলি অ্যানালিসিস করে আমাদের সঠিক পথে আরও এগিয়ে যাওয়া উচিত। এবং তার জাতীয় মুক্তির সংগ্রাম কিভাবে পরবর্তী সময় সমাজতন্ত্রের দিকে যাচ্ছিল এবং কিভাবে সোভিয়েত ইউনিয়নের লড়াই সংগ্রামের সঙ্গে উনি সম্পৃক্ত হয়েছিলেন, সেই বিষয়গুলি, সেই ইতিহাসগুলি জেনে আমাদের সেই পথকে সেইভাবে প্রয়োগ করা উচিত প্রগতির পথে। এখন যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ প্রতিক্রিয়াশীল বিষয় হচ্ছে, প্রতিক্রিয়াশীল কাজ হচ্ছে। সমস্ত সংসদীয় রাজনৈতিক দলগুলি যে পথ অনুসরণ করছে সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের সম্পূর্ণ বিরোধী পথ, এবং সেই পথ অনুসরণ করে ভারতবর্ষকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রাম, যেটা এখনও সম্পূর্ণ হয়নি, সেই অসমাপ্ত স্বাধীনতা সংগ্রামে ব্যাপৃত হওয়া, নিয়োজিত হওয়াটাই হচ্ছে আজকে যারা নেতাজির অনুসরণ করেন, যারা সুভাষ বোসকে অনুসরণ করেন, তাদের অবশ্য কর্তব্য। এটাই আজকে শপথ নেওয়া উচিত 23শে জানুয়ারির প্রাক্কালে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সুভাষচন্দ্র বসু উনি ছিলেন মানে একেবারেই সেকুলার। হ্যাঁ, মানে রাজনীতির দিক থেকে উনি একেবারেই সেকুলার মনস্ক ছিলেন এবং যে কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে উনি ছিলেন। এমনকি জওহরলাল নেহরু পর্যন্ত বলেছেন যে যখন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি হতো, হিন্দু মুসলমান বা এরকম, হ্যাঁ, কারণ ইংরেজরাই তো সেই সময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে সবসময় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো তখন উনি বলেছেন তখন সুভাষ বোস যদি সেখানে যেতেন, সেই দাঙ্গা বা সেই কনফ্লিক্ট, হ্যাঁ, সেটাকে থামানো যেত। আচ্ছা, আর এই যে আমাদের উনি যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন 1938-এ, হ্যাঁ, এবং তখন তো ওনাকে কাজ করতে দেওয়া হয়নি। হ্যাঁ, এই যে গান্ধীবাদী যারা ছিল, হ্যাঁ, তারা কিন্তু মানে সুভাষ বোসকে কাজ করতে দেয়নি। কিন্তু এর মধ্যেও উনি অনেকগুলো পায়োনিয়ার কাজ করেছিলেন। যেমন এই যে আজকে যে প্ল্যানিং কমিশন, এটা কিন্তু মানে সুভাষ বসুর পরিকল্পনা প্রসূত। উনি বলেছিলেন যে আমাদের একটা কমিশন, একটা প্ল্যানিং কমিশন ভারতবর্ষে করতে হবে, যেটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান্সগুলো নেবে ইত্যাদি। আর আজকে যারা সুভাষ বোস সম্পর্কে এত কথা বলছেন, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বল্লভভাই প্যাটেল, একদিকে বল্লভভাই প্যাটেলকে খুব হাইলাইট করা হচ্ছে এবং 1000 কোটি টাকা দিয়ে ওনার মূর্তি বানানো হচ্ছে। বল্লভভাই ছিলেন কংগ্রেসের মধ্যে রাইটিস্ট গ্রুপ, এবং সুভাষ বোস ছিলেন কংগ্রেসের মধ্যে লেফটিস্ট গ্রুপে। কাজেই খুব স্বাভাবিকভাবেই সেখানে একটা দ্বন্দ্ব ছিল। হ্যাঁ, এবং ওই গ্রুপ সবসময়ই সুভাষ বোসকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। অন্যদিকে হচ্ছে এই যে দামোদর বীর সাভারকার, উনি আসলে হিন্দু মহাসভার জনক। উনার নেতৃত্বেই কিন্তু হিন্দু মহাসভা এবং পরবর্তীকালে হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠনের যে উদ্গাতা হচ্ছেন তিনি। এবং তিনি কি করেছিলেন,
উনি একজন সন্ত্রাসবাদী, মানে তখনকার সময় ইংরেজ বিরোধী টেররিস্ট বিপ্লবী ছিলেন, কিন্তু জেলে গিয়ে, আন্দামান সেলুলার জেলে গিয়ে উনি বুঝেছিলেন যে দ্যাট ম্যানট বি হিজ কাপ অফ টি। এত মানে কষ্টকর একটা জীবন সেখানে যাপন করতে হয়, যার ফলে উনি কিন্তু ইংরেজের কাছে মুচলেকা দিয়েছিলেন, আন্ডারটেকিং দিয়েছিলেন, হ্যাঁ, যে আমি আর কখনো এরকম ইংরেজ বিরোধী সংগ্রামের সঙ্গে যুক্ত থাকবো না, আমাকে আমার বাড়িতে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। এবং উনি লাস্ট চিঠিতে বলেছিলেন যে আই এম দ্য প্রডিগাল সান হু ওয়ান্টস টু রিটার্ন টু হিজ ওন হোম। তো হিন্দু মহাসভার যে কাজকর্ম তখন যদি দেখা যায়, একদিকে জিন্না এবং একদিকে দামোদর বীর সাভারকার, দুজনেই কিন্তু ব্যক্তিগত জীবনে নাস্তিক ছিলেন, ওরা ধর্মে বিশ্বাস করতেন না, হ্যাঁ, কিন্তু ওরা ধর্মকে কাজে লাগিয়ে রাজনীতিকে বিভক্ত করেছিলেন। তো এই যে হিন্দু মহাসভা, সুভাষ বসু সবসময় একেবারে সাবধান করে দিয়েছিলেন, হ্যাঁ, যে হিন্দু মহাসভা থেকে দূরে দূরে থাকতে হবে। ঠিক একইভাবে মুসলিম লীগ থেকেও দূরে থাকতে হবে, অর্থাৎ যে কোনো রকমের সাম্প্রদায়িক সংকীর্ণতার বাইরে থাকতে হবে। তো আজকে যারা সুভাষ বোসের ফাইল ইত্যাদি বের করছে বা সুভাষ বসুকে নিয়ে এত মূল্যায়ন করার চেষ্টা করছে, এটা আসলে তাদের যে মতাদর্শ, হ্যাঁ, এর সঙ্গে ঠিক খাপ খায় না। হ্যাঁ, কারণ সুভাষ বসু হিন্দুত্ববাদী ছিলেন না, মুসলিমবাদী ছিলেন না, কোনো ধর্মবাদী ছিলেন না। উনি বলেছিলেন যে ধর্ম ব্যক্তিগতই হওয়া উচিত, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত নয়। তো আসলে এটা তো ভোটের মাস, মানে ভোটের বছর, হ্যাঁ, কারণ এপ্রিল মে মাসেই নির্বাচন হবে। তো তখন যদি এরকম ভারতবর্ষের মহান সন্তানদেরকে নিয়ে কিছু বলে টলে যদি ভোটের লাভ টাভ হয়, তাহলে তো ভালোই। দ্বিতীয় কথা হচ্ছে যে সুভাষ বোসকে তো উনি তো কংগ্রেস থেকে উনাকে বেরিয়ে যেতে হয়েছিল। তো আজকের রাজনীতিতে আমরা দেখি যে কংগ্রেস হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, যারা আজকে ক্ষমতায় আছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে কংগ্রেস। এবং কংগ্রেস যে সুভাষ বসুকে কীভাবে তাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, সেই কারণেই হয়তো সুভাষ প্রীতিটা ওদের মধ্যে দেখা গেছে। কারণ এর আগে তো সুভাষ বোস নিয়ে কোনো কথা বলেনি, হ্যাঁ, তাহলে এখন বলা হচ্ছে কেন? হ্যাঁ, আমার কিন্তু মানে কেউ যদি সুভাষ বোসকে হাইলাইট করতে চায়, হ্যাঁ, তাহলে সেটা বেশ ভালো, কারণ আমি মনে করি হি ওয়াজ দ্য ন্যাশনাল হিরো। উনি ছিলেন জাতীয় বীর, হ্যাঁ, এমন একটা লোক ভারতবর্ষে দেখাতে পারবেন যে দেশ থেকে বেরিয়ে গিয়ে সৈন্যবাহিনী গঠন করে লিমিটেড রিসোর্স নিয়ে, হ্যাঁ, এবং এই রকম দুর্গম অঞ্চল দিয়ে ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন। এবং অনেক আজাদ হিন্দ ফোর্সের সৈন্যরা শুধুমাত্র ম্যালেরিয়ায় ভুগে না খেতে পেয়ে ওনারা মরে গেছে, হ্যাঁ, এই রকম আত্মত্যাগ ছিল। তো কংগ্রেস সেই সময়কার কংগ্রেসই বা কী করেছে? হ্যাঁ, তাদেরকে যুদ্ধাপরাধী শুধু করেনি, তাদেরকে নানা রকমভাবে বিচার ইত্যাদি করেছে। এবং পরবর্তীকালে যখন নেতাজি সম্পর্কে বিভিন্ন রকমের এনকোয়ারি কমিটি হয়েছে, সেগুলোকে নানা রকমভাবে বিকৃত করার চেষ্টা হয়েছে। এবং এই যে নেহেরু, হ্যাঁ, উনি কিন্তু মানে সুভাষ বোসের বাড়ির লোকেদেরকে অনেক দিন পর্যন্ত সার্ভেলেন্স করার জন্যে, হ্যাঁ, অর্ডার দিয়ে রেখেছিলেন। দেখা গেছে যে স্বাধীনতার পরে সুভাষ বোসের আত্মীয় স্বজন তাদের বাড়ির লোকেদেরকে সার্ভেলেন্স করতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্টেলিজেন্স গ্রুপ। হ্যাঁ, এটা একটা অদ্ভুত লাগে। এবং ভারতবর্ষে মানে অনেকেই দাবি করে যে তাদের জন্যই স্বাধীনতা এসছে। তো সেই সম্পর্কে একটা কথা বলার দরকার। ক্লেমেন্ট অ্যাটলি, উনি যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন 1948 সালে কলকাতা হাইকোর্টে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, হ্যাঁ, এবং সেই বক্তৃতায় উনি বলেছিলেন যে এই যে ব্রিটিশ সরকার এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল, এবং তখন ভারতবর্ষকে তাদের পক্ষে রাখা একটা বার্ডেনের মতো হয়ে গিয়েছিল। হ্যাঁ, কাজেই এটা এমন নয়, আসলে সাম্রাজ্যবাদ এত দুর্বল হয়ে গিয়েছিল
একজন ঐতিহাসিক একে বর্ণনা করেছেন যে একটা রেলগাড়ি চলতে চলতে যখন তার জ্বালানি ফুরিয়ে যায় তখন নিজে থেকেই সেই রেলগাড়িটা থেমে যায়। আসলে ভারতবর্ষের যারা কলোনিয়াল ব্রিটিশ বা সাম্রাজ্যবাদীরা যে ভারতবর্ষ শাসন করত, তাদের নিজেদের জ্বালানি এতই ফুরিয়ে গিয়েছিল যে ভারতবর্ষকে আর ধরে রাখার ক্ষমতা ছিল না। আর ক্লিমেন্ট ইটলি একটাই বলেছিলেন যে ভারতবর্ষের জনগণ ব্রিটিশ থেকে সংখ্যায় বেশি, তারা যদি কোনো সময়ে আর্মস হাতে নেয় তাহলে আমাদের কি হবে। এবং সেটাই তাদের ভয় ছিল। এই যে নন ভায়োলেন্স মুভমেন্ট ইত্যাদি, হয়তো এটা একটা মানে ভালো নীতির দিক থেকে ভালো, কিন্তু সেটা ইংরেজ সরকারকে কতটুকু আঘাত করতে পেরেছিল এই সম্পর্কে আমার সন্দেহ আছে। হ্যাঁ, এবং তখন উনি বলেছিলেন যে সুভাষ বোস টুক আপ দ্য আর্মস। আসলে ইংরেজরা কাদেরকে সবচেয়ে ভয় পেত, মানে তৎকালীন সময়ে যারা সন্ত্রাসবাদী ছিল, আমরা বলি মানে ব্রিটিশরা তাদেরকে সন্ত্রাসবাদী বলতো, কিন্তু তারা ছিল দেশপ্রেমিক। বিনয় বাদল দীনেশ, তাদেরকে কি আমরা টেরোরিস্ট বলতে পারি? হ্যাঁ, এটা ব্রিটিশরা তাদেরকে তাদের পুলিশের খাতায় তাদেরকে টেরোরিস্ট বলতো, কিন্তু তারাই ছিল মানে প্রকৃত স্বাধীনতা যোদ্ধা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের সম্পর্কে লিখেছিলেন যে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। এই যে দীনেশ মেদিনীপুর জেলে থেকে ফাঁসির আগে ওনার ওজন বেড়ে গিয়েছিল। সারা পৃথিবীতে এটা একটা আশ্চর্য, যার কিছুদিন পরে ফাঁসি হবে তার ওজন বেড়ে গিয়েছিল। মানে এটা ভাবাই যায় না। আসলে যারা স্বাধীনতা যুদ্ধের জন্য আর্মস নিয়েছিল, অস্ত্র হাতে তুলে নিয়েছিল, হ্যাঁ, তাদেরকেই ইংরেজ সরকার ভয় করত। তারা ছিল আমাদের অগ্নিযুগের বিপ্লবীরা, এবং যাদেরকে সব সময় সাপোর্ট করে গেছেন সুভাষ বোস, ভগৎ সিং। হ্যাঁ, এবং এই ভগৎ সিংয়ের পার্টির লোকেরাই কিন্তু সুভাষ বোসকে ওই আফগানিস্তান দিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল। তো সেটা ছিল আসলে একটা মুভমেন্ট যেটা ব্রিটিশ বিরোধী মুভমেন্টে এই অগ্নিযোগের লোকেরাই এবং পরবর্তীকালে সুভাষ বোস আর্মস নিয়ে প্রকৃত যুদ্ধ করেছিলেন। হ্যাঁ, কিন্তু যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, হ্যাঁ, এবং তার যে এই সংগ্রাম, হ্যাঁ, আসলে উনার মানে কি বলবো, মানে লাক কখনো ফেভার করেনি সেই অর্থে। হ্যাঁ, যদি সুভাষ বোস মানে আজাদ হিন্দ ফৌজ যদি ভারতে ঢুকেছিল, যদি দিল্লি পর্যন্ত যেতে পারতো সেই ডাক নিয়ে যে দিল্লি চলো, হ্যাঁ, তাহলে সুভাষ বোসই কিন্তু ভারতবর্ষের হয়তো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ইত্যাদি হতেন। সেটাই ঠিক। তো আজকে যে এই সমস্ত করা হচ্ছে, এর মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, সদুদ্দেশ্য আছে, এটা আমার মনে হয়। একদম প্রথম পর্বের আলোচনা যেটা বললেন যে সুভাষচন্দ্র বসু, আমাদের প্যানেলিস্টটা যেটা বললেন, সুভাষচন্দ্র বসুর যে উদ্দেশ্য লক্ষ্য ছিল তৎকালীন সময়ে, এখন যারা সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, সামনে ভোট, এই ভোটের বছর, কিন্তু তাদের ভূমিকাটা ব্যাখ্যা করা, এখানে বলার চেষ্টা হয়েছে তাদের ভূমিকা কী ছিল, সুভাষচন্দ্র বসু তাদের সম্পর্কে কি বলেছিলেন সেটাও কিন্তু এখানে আমাদের প্যানেলিস্টটা বলার চেষ্টা করেছিল। প্রথম পর্যায়ে আলোচনা যেটা নির্যাস, যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে আলটিমেটলি এবার 2019-এর নির্বাচনকে সামনে রেখে একটা পলিটিসাইজ করা বা পলিটিক্স করার একটা চেষ্টা করা হচ্ছে, সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা শুধু এখানে বক্তব্য না, এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষের বক্তব্য। এটা আমরা এখানে আলোচনার শুরুতে আমাদের প্রদীপবাবু বলেছিলেন যে সংকীর্ণতা বা আমাদের যে আলোচনার বিষয়, যা রাজনৈতিক সংকীর্ণতা, আমরা যদি দেখি দ্বিতীয় পর্যায়ে আলোচনা যাচ্ছে আবার, সুভাষচন্দ্র বোস কিন্তু রাজনৈতিক সংকীর্ণতায় কোনোদিন ভোগেননি। আমরা যদি দেখি 1944 সালে উনি সিঙ্গাপুরের আজাদ হিন্দ রেডিও থেকে কিন্তু মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে উনিই কিন্তু ডিক্লেয়ার করেছিলেন। যদি রাজনৈতিক সংকীর্ণতায় উনি ভোগ দেন, জয়ন্তদা যেটা বলেছেন বা প্রদীপ্তবাবু যেটা বলেছেন যে কংগ্রেস থেকে এক প্রকার কিভাবে তাড়ানো হয়েছিল সুভাষচন্দ্র বসুকে, তাহলে কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু উনি মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে আখ্যা দিতে পারতেন না। সুভাষচন্দ্র বসুর একটাই লক্ষ্য ছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল এদেশের পূর্ণ স্বাধীনতা। এবং সেই পূর্ণ স্বাধীনতা মানে অর্থনৈতিক স্বাধীনতা, শোষণমুক্ত ভারতবর্ষ গড়া এবং গরিবীমুক্ত ভারতবর্ষ গড়া, এটা ওনার লক্ষ্য ছিল, ওইটা ওনার আদর্শ ছিল। আমরা ওনার জীবনী পড়ে, ওনার লেখাপড়া যেটা আমরা বুঝতে পারি। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যখন উনি নিজস্ব দল তৈরি করেছেন, আজাদ হিন্দ ফোর্স, ফরওয়ার্ড ব্লক যখন তৈরি করেছেন, ওই ফরওয়ার্ড ব্লকের যদি আদর্শ বা
ফরওয়ার্ড ব্লকের উদ্দেশ্য যেটা দেখি সেটা অনেকটাই এরকম। আমরা দ্বিতীয় পর্যায়ে আবার যেটা যাব প্রদীপ্তবাবুর কাছে, প্রথম দুটো প্রশ্ন, একটা হলো সুভাষচন্দ্র বসু নিজে সংকীর্ণতাবাদী ছিলেন না। উনি একটা বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে দেশটা যাতে কীভাবে পূর্ণ স্বাধীন করা যায় সেটা করার জন্য উনি ব্রতী ছিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা, যে পূর্ণ স্বাধীনতা, আপনি যেটা বলেছিলেন আলোচনা শেষে, পূর্ণ স্বাধীনতা ভারতবর্ষে এখন পর্যন্ত আসেনি, সেই লড়াই চলছে। আজকের দিনে এমন কোনো কি পলিটিক্যাল পার্টি আছে, আমি সুভাষচন্দ্র বসুর নিজের যে রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক তাদেরকে যুক্ত করে বলছি যে এই পূর্ণ স্বাধীনতার লড়াইকে একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সুভাষচন্দ্র বসুর প্রকৃত আদর্শে ব্রতী হয়ে করবে? ভগৎ সিং একটা কথা বলেছিলেন যে স্বাধীনতার অর্থ হচ্ছে ব্রিটিশ রাজের থেকে মুক্তি পাওয়া নয়, স্বাধীনতার অর্থ হচ্ছে শোষণ থেকে মুক্তি পাওয়া। অর্থাৎ সাদা চামড়ার বদলে যদি বাদামি চামড়া শাসন করে, যে রাষ্ট্র ব্যবস্থায় বাদামি চামড়া শাসক হয়ে বসে এবং শোষণ ব্যবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে সেটাকে স্বাধীনতা বলেন, সেটাকে পরাধীনতাই বলে। ভগৎ সিংয়ের বিচারে এবং সুভাষচন্দ্র বসুর বিচারে আসলে কিন্তু বর্তমানে ভারতের যে স্ট্যাটাস, ভারত রাষ্ট্রশক্তির যে স্ট্যাটাস, সেখানে কিন্তু সাধারণ মানুষ স্বাধীন নয়, তারা পরাধীন। কারণ শোষণ ব্যবস্থা যে সমাজে আসে, যারা শোষক তাদের অধীন যে শোষিত মানুষগুলি আছে তারা পরাধীন। সেটা মার্ক্সবাদী নিয়মেও যেমন শোষণযুক্ত সমাজে যারা শোষিত তারা পরাধীন, কিন্তু সুভাষ বোসের যে জাতীয় মুক্তির ভাবনা, সেখানেও কিন্তু যারা শোষিত তারা পরাধীন। এবং ভগৎ সিংহ স্পষ্টতই বলেছিলেন যে সাদা চামড়ার অধীনতা থেকে আমরা বাদামি চামড়ার অধীনতা চাই না, আমরা চাই এমন স্বাধীনতা যেখানে শোষণমুক্ত সমাজ তৈরি হবে। তো শোষণমুক্ত সমাজ তো এদেশে হয়নি, সেটা তো স্বাভাবিক কথা। এবং এটা কে অস্বীকার করতে পারে, কোন মানুষ অস্বীকার করতে পারে যে সমাজে শোষণ নেই? একমাত্র তারাই বলতে পারে যারা এই সমাজের ক্ষীর খাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব বা ক্ষীরটা পাচ্ছে। এই লোকগুলো বাদ দিয়ে বাকি 95% লোক সমাজের অবশ্যই বুঝবে যে এটা আসলে একটা শোষণযুক্ত সমাজ, মানুষ সেখানে শোষিত হচ্ছে। তো সেখানে অবশ্যই সুভাষচন্দ্র বসু যেটা করেছিলেন, যে কাজ করেছিলেন, সেই আরব্ধ কাজ এখনো চালু রাখাই কর্তব্য। এবং সেটা তো অবশ্যই একটা রাষ্ট্রবিরোধী কাজ হয়ে যাবে, কারণ যে রাষ্ট্র শোষণমূলক রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে শোষণমুক্ত রাষ্ট্র করার জন্য যে লড়াই, সেটা তো একটা রাষ্ট্রবিরোধী কাজ হয়ে যাবে। অর্থাৎ সুভাষ বোসের মত এবং পথ অনুসরণ করলে আমাদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত হতে হবে, কারণ রাষ্ট্র ব্যবস্থা উৎখাত করতে হবে। সেটা ফুলচন্দন তুলসী পাতা নিয়ে হবে নাকি বন্দুক নিয়ে হবে, সেটা হচ্ছে পরের কথা। আসল কথা হচ্ছে শোষণমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে গেলে এই শোষক রাষ্ট্রকে উৎখাত করতে হবে। এটা হচ্ছে সুভাষ বসুর মত পথ। এবং সেটা করতে গেলে তো একটা রাষ্ট্রবিরোধী কাজে অবশ্যই আমাদের সামিল হতে হবে। অর্থাৎ বিদ্যমান রাষ্ট্র যে 5% লোকের মালিকানায় চলছে, তাকে উৎখাত করে 95% লোকের যে মালিকানাধীন রাষ্ট্র তৈরি করতে হবে। তো পরিষ্কার হিসাব। এখন সেই কাজটা করবে কে? সেই কাজটা করার জন্য মানুষকে সচেতন করবে কে? যারা করবে তারা তো রাষ্ট্রবিরোধী কাজ করবে। এখন সেই কাজটা করার জন্য যে অগ্রণী মানুষ আসে, তখন সে কি কৌশল, কি নীতি নেবে, বা ভারতবর্ষে সেই কাজ কারা করছে, সেটা হচ্ছে আলাদা পোস্টমর্টমের বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে কি, রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে সুভাষ বোস কীভাবে আছে। সেটা করতে গেলে ব্যাপারটা হচ্ছে যে এই শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থায় কায়েম রাখার জন্য সুভাষ বোসকে পুঁজি করে কারা মানুষকে ঘোল খাওয়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে সবচেয়ে আগে কাজ। তারপর তো রাষ্ট্র পরিবর্তনের বিষয় আসে, কারা রাষ্ট্র পরিবর্তন যে লড়াই করছে তাদের সঙ্গে সামিল হওয়ার প্রশ্ন আসে, অনেক জানা বোঝার ব্যাপার আছে, মার্ক্সবাদ বোঝার প্রশ্ন আছে, সুভাষচন্দ্রের মতবাদকে বোঝার প্রশ্ন আছে, রবীন্দ্রনাথকে বোঝার প্রশ্ন আছে, অনেক কিছু বোঝার প্রশ্ন আছে। সেটা হচ্ছে তারপরের বিষয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন আগে চিহ্নিত করতে হবে যারা এই ভোটের রাজনীতির জন্য সুভাষ বোসকে ব্যবহার করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশটা খোলাটা হচ্ছে এখন সবচেয়ে বেশি জরুরি কাজ। কারণ তালে গোলে বাকিয়ে সমাজটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা কোনটা প্রগতি কোনটা অগতি সেটাই গুলিয়ে ফেলছি। সমস্ত সংকীর্ণ অগতিমূলক যে কাজগুলো, সমাজকে পিছিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো আছে, সেগুলিকে আমরা এখন প্রগতিশীল বলে ভাবতে শুরু করেছি, অবিজ্ঞানকে বিজ্ঞান বলে ভাবতে শুরু করেছি, অপসংস্কৃতিকে সংস্কৃতি বলে ভাবতে শুরু করেছি, কুসংস্কারকে আমরা বিজ্ঞান বলে ভাবতে শুরু করেছি। সমাজের সমস্ত সংকীর্ণতা, সমস্ত যা যা আছে খারাপ, সব কিছু আমরা ভালোভাবে ভাবতে শুরু করেছি, কারণ রাষ্ট্র আমাদের ভাবতে শেখাচ্ছে। এটা হচ্ছে সুভাষ বোসের চিন্তার বিপরীত চিন্তা। তো বিপরীত চিন্তা যারা করাচ্ছে, তারাই আবার তাদেরকে নিয়ে নাচছে, সেটাই তো আসল কথা। এখন যেমন যেটা হচ্ছে যে 1928 সালে সুভাষ বোস বলেছিলেন যে এই যে হিন্দু রাষ্ট্রের বিরোধী কথা বলেছিলেন, এই যে কেশব বলিরাম হেডগাওয়ারের যে মেন্টর কি নাম যেন, বিএস মঞ্জে না কি উনি আছেন, উনি যখন হিন্দু রাষ্ট্রের কথা বলেছিলেন, সুভাষ বোস সম্পূর্ণ তার বিরোধিতা করেছিলেন, জিন্নারও বিরোধিতা করেছিলেন। 1943 সালে উনি বীর সাভারকর এবং জিন্নার সম্মিলিতভাবে বিরোধিতা করেছিলেন, দুজনেরই বিরোধিতা করেছিলেন।
এবং সবচেয়ে মজার ব্যাপার কি, একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করেছিল বাংলাতে মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা মিলে। তখনই দেখিয়ে দিয়েছিল যে এরা আসলে একই মুদ্রার এপিটোপিট। মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা মিলে বাংলাতে কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল 1942 সালে, সম্পূর্ণ যুযুধান দুই পক্ষ। এটাকেই সুভাষ বোস হাইলাইট করেছিলেন যে আসলে এই সাম্প্রদায়িকতা, কমিউনালিজম, কি বলে এটাকে, কমিউনালিজম আজকে কি বিপদ ঘটাতে পারে দেশে, এবং তখনই উনি সতর্ক করেছিলেন। এবং পরবর্তী সময়ে এই সুভাষ বোসই দেখিয়ে দিয়েছিলেন যে আসলে ভারতবর্ষের জন্য যদি লড়াই করতে হয় তাহলে এই যে গান্ধীয়ান যে পথ আছে সেই পথে লড়াই সম্ভব নয়, সেটা আসলে ব্রিটিশ রাজকে আরও সুরক্ষিত রাখার জন্য উপায়। ফলে সম্পূর্ণ বিপরীত দুটো ব্যাপার, একই সঙ্গে সশস্ত্র লড়াই এবং এই শান্তিপূর্ণ লড়াই দুজনে মিলে স্বাধীনতা এনেছে, এটা একটা আষাঢ়ে গল্প, এটা কখনো হতে পারে না। সম্পূর্ণ বিপরীতমুখী দুটো ব্যাপার, হয় আমি সশস্ত্র সংগ্রামকে সমর্থন করব অথবা আমি এই ধরনের আবেদন নিবেদন ডোমিনেশনের জন্য গান্ধীয়ান যে পথটাকে অনুসরণ করব। দুজনে একই সঙ্গে সম্মানিত হতে পারে না, কারণ সরাসরি তাদের সুভাষ বোস জাতির জনক যতই বলুক গান্ধীকে, এম.কে. গান্ধীকে, কিন্তু গান্ধী সুভাষ বোসকে কোনো স্বীকৃতি দেননি। একদম। সুভাষ বোসের কৌশল ছিল, গান্ধীকে জাতির জনক বলাটা কৌশল ছিল সুভাষ বোসের, কারণ গান্ধীর অধীনে ভারতবর্ষের বিরাট সংখ্যক মাস বা জনগণ ছিল, ঘোল খাওয়া জনগণ ছিল। কিন্তু পরিষ্কার এম.কে. গান্ধী সুভাষ বোসকে যুদ্ধাপরাধী মনে করতেন এবং তার মতপথকে উনি অপরাধমূলক কাজ বলে মনে করতেন। যেমন ভগৎ সিংয়ের ফাঁসির ক্ষেত্রে গান্ধীর ভূমিকা ছিল নেতিবাচক, ইনি পরিষ্কার ভগৎ সিংয়ের ফাঁসির পরোক্ষ সমর্থক ছিলেন। আজকে যদি আমরা ভগৎ সিংকে যদি লিজেন্ড মানি, ভগৎ সিংকে যদি হিরো মানি, গান্ধীকে অবশ্যই অশ্রদ্ধা করতে হবে, পরিষ্কার কথা এটা। দুজনকে একসঙ্গে শ্রদ্ধা করা যায় না। আর যদি গান্ধীকে শ্রদ্ধা করি, ভগৎ সিংকে অশ্রদ্ধা করবো, সুভাষ বোসকে অশ্রদ্ধা করবো। এই কথাটা পরিষ্কারভাবে আজকে মানুষের বোঝা দরকার। এই মেরুকরণটা আজকে খুব জরুরি। আজকে সুভাষচন্দ্র বোসকে আমরা হিরো মানবো, জাতীয় মুক্তি সংগ্রামের নায়ক মানবো, আমাদের আইকন মানবো, আর এই ধরনের প্রতিক্রিয়াশীল লোকগুলি, সমস্ত বিশ্বাসঘাতক দালালরা ব্রিটিশের, তাদেরকে আমরা নেতা মানবো, এটা একসঙ্গে হতে পারে না। এই জায়গাটা মেরুকরণের মধ্যে দিয়ে আমরা বিজ্ঞানসম্মত চিন্তার মধ্যে পৌঁছাবো, ওই চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝবো যে আসলে ভারতের মুক্তি সংগ্রামের পথটা কী হওয়া উচিত। আজকে এই লাইটে এই বিষয়টা দেখা দরকার। আজকে এই গুলিয়ে দেওয়া ব্যাপারটাকে আমাদের আসলে প্রথম পরিষ্কার করে নিতে হবে যে আমরা যদি সুভাষ বোসকে যদি মনে করি লিজেন্ড, তাহলে আমরা এই যে জাতির জনক, একে অবশ্যই আমাদের অশ্রদ্ধা করতে হবে। ঠিক। আচ্ছা, প্রদীপ্তর সূত্র ধরে আমি দুটো জিনিস বলছি। প্রথম কথা হচ্ছে যে জাতির জনক মহাত্মা গান্ধী, তো এই সম্পর্কে সুভাষ বসু নিজেই বলেছেন যে ওনার যে মত তাকে আমি ঘৃণা করি, ঘৃণা একদম এই কথাই বলেছেন। হ্যাঁ, কিন্তু মানুষ হিসেবে হ্যাঁ যে মহাত্মা গান্ধীকে আমি শ্রদ্ধা করি। এই এখন প্রথম কথা হচ্ছে যে মহাত্মা গান্ধীর একটা কন্ট্রিবিউশন ছিল যে উনি যখন প্রথম রাজনীতিতে এসেছিলেন, তো তখন কি করেছিলেন, আগে কিন্তু অনেকেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল এবং মূলত যারা অস্ত্র হাতে নিয়েছিল ইত্যাদি এরকম। তো মহাত্মা গান্ধী কি করেছিলেন, মানে উনি সমস্ত হি কনভার্টেড দ্য ফ্রিডম মুভমেন্ট ইনটু এ মাস মুভমেন্ট, অর্থাৎ এই স্বাধীনতা যে যুদ্ধটা সেটাকে সমস্ত জনগণের মধ্যে উনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। এটা বলা হয় যে ওনার সবচেয়ে বেশি কৃতিত্ব, এবং যে কারণেই মানুষ ওনাকে সবচেয়ে বেশি গ্রহণ করেছিলেন। এখন কথা হচ্ছে যে যারা ভেবেছিল যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হবে, যারা ভেবেছিল তারা কেন গান্ধীর পথকে নিতে চায়নি? কারণ গান্ধী বলতেন যে আমি কাউকে হিংসা করি না, আমি ইংরেজকেও হিংসা করি না। এবং আপনি যদি সবরমতী আশ্রমে যান তাহলে সেখানে দেখবেন যে জেনারেল ডায়ার বলেছে আমি তাকেও আমি হিংসা করি না, আমি হচ্ছে অহিংস। কিন্তু তাহলে এটা একটা নতুন তত্ত্ব। তো আমি একসময় একটা গান্ধীবাদীদের একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, অনেক আগে, অনেক আগের কথা, হয়তো 95 ইত্যাদি হবে। তো রবীন্দ্র ভার্মা নামে একজন গান্ধী এক্সপার্ট, উনি গান্ধী পিস ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ছিলেন এবং একসময় উনি লেবার মিনিস্টারও ছিলেন, আউট অ্যান্ড আউট গান্ধীয়ান। তো ওনার সঙ্গে আমার তীব্র তর্ক বিতর্ক হচ্ছিল। তো তখন আমি বললাম যে উনি দেখুন, উনি অহিংসার কথা বলছেন, আবার উনি গীতা লিখেছেন, এবং গীতায় কি বলছে, অর্জুনকে কৃষ্ণ বলছে ইউ টেক আপ আর্মস ইভেন ইফ দে আর ইউর কাজিন, তারা যদি তোমার আত্মীয় হয় তাদের বিরুদ্ধে তুমি অস্ত্র তুলে নাও, কারণ সেটা হচ্ছে
নায়ের যুদ্ধ ইত্যাদি। তো এরকম অনেক কথার পরে উনি যে মানে মূল্যায়ন আমাকে দিলেন, উনি বললেন যে হয়তো মহাত্মা গান্ধী বুঝেছিলেন যে ভারতবর্ষের লোকেরা টিমিড, হ্যাঁ, এবং এর জন্যই উনি এই পথ নিয়েছিলেন। তাহলে এটা যদি সত্যি হয়, এই কথাটা যদি সত্যি হয়, তাহলে এটা একটা ভারতবর্ষের জনগণের প্রতি অবমাননা। কারণ যারা সিপাহী বিদ্রোহের মতো বিদ্রোহ করেছিল, হ্যাঁ, যারা মানে বিভিন্ন সময় ঝাঁসির রানীর মতো রানী ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এরকম অনেক অনেক যুদ্ধ হয়েছে ইংরেজ বিরোধী, হ্যাঁ, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে অগ্নিযুগের ছেলেরা কীভাবে আর্মস নিয়েছিল। হ্যাঁ, আসলে ক্লিমেন্ট এটলি কিন্তু আসল কথাটা ফাঁস করে দিয়েছিলেন। উনি বলেছিলেন ভারতীয়রা যখন অস্ত্র হাতে নিতে শুরু করেছিল তখনই আমরা শঙ্কিত হয়েছিলাম, হ্যাঁ, এবং এই অস্ত্র হাতে নেওয়াটাকে গান্ধীজি একেবারেই পছন্দ করতেন না। যার ফলে এই যে ভগৎ সিংয়ের যখন ফাঁসি, ভগৎ সিং, সুখদেব সহ 4 জনের ফাঁসির অর্ডার হয়েছিল লাহোর জেলে। হ্যাঁ, তো তখন কিন্তু ইংরেজের সঙ্গে মানে কংগ্রেসের একটা চুক্তি ছিল, চুক্তিটার নাম আমি ভুলে গেছি। সেটার মধ্যে বলা হয়েছিল যে কংগ্রেসের মানে পক্ষ থেকে বা গান্ধী যদি কোনো রেকমেন্ড করেন তাহলে এইরকম কোনো সংগ্রামীকে তার সাজা দেওয়া থেকে মুক্তি দেওয়া যেতে পারে। হ্যাঁ, তখন সুভাষ বোস ওনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছিলেন, এবং সুভাষ বোস ওনার সঙ্গে কথা বলার জন্য করাচি পর্যন্ত ট্রেনে গিয়েছিলেন, হ্যাঁ, মহাত্মা গান্ধীর সঙ্গে, এবং বলেছিলেন আপনি একবার চিঠি লিখে দিন তাহলে এই ছেলেগুলো হ্যাঁ মানে ফাঁসির যুগ কাষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারবে। উনি বললেন না, এটা আমার নীতির বিরোধী, আমি সেটা কখনোই লিখব না। উনি কী করেছিলেন, চৌরি চৌরা যে ঘটনা হয়েছিল 1922 সালে, হ্যাঁ, তখন ভারতীয়রা যখন আর্মস নিয়েছিল ইংরেজের বিরুদ্ধে, হ্যাঁ, উনিকে মানে তখন ছিল মানে তখন তো ইংরেজরা যে মানে কংগ্রেস যে সংগ্রাম করছিল, যে ভারত ছাড়ো আন্দোলন করছিল, সেটাই উনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটা উনি বন্ধ করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা যদি সুভাষ বোসের মূল্যায়ন করি, আমরা একটা দেখব যে উনার যে মত আদর্শকে বিভিন্ন কর্নার থেকে টুটি চেপে ধরা হয়েছিল, এবং এটা করেছিল মুসলিম লীগ, এটা করেছিল হিন্দু মহাসভা, এটা করেছিল কংগ্রেসের মধ্যে যারা নরমপন্থী ছিল, যারা গান্ধীবাদী ছিল, হ্যাঁ, তারা সবাই মিলে এই সুভাষ বোসকে তখনই হত্যা করেছিল, মানে তার নীতিকে হত্যা করা হয়েছিল। এবং সুভাষ বোস থাকলে উনি কোনো সময় দেশ ভাগ উনি মানতেন না, কারণ হিন্দু এবং মুসলিম এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হ্যাঁ যে ভারতীয় মহাদেশকে ভাগ করা, হ্যাঁ, সেটাকে উনি সাপোর্ট করতেন না। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে উনি তখন ভারতবর্ষে ছিলেন না, এবং তথাকথিত স্বাধীনতা যখন মানে আমরা পেয়েছি এর আগেই সুভাষ বোস অন্তর্নিহিত হয়ে গেছেন, মানে নিরুদ্দেশ হয়ে গেছেন। তো এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তাহলে যত আজকের কালকে 122তম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। কালকে 122তম জন্মবার্ষিকী, যেটা আপনিও বললেন প্রদীপ, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। যদি নেতাজির প্রতি শ্রদ্ধা, নেতাজির প্রতি আদর্শের প্রতি আমাদের বিশ্বাস থাকে, নেতাজি যে আদর্শ বা যে ইডিওলজিকে যেটা মতাদর্শকে বিশ্বাস করতেন না, তাহলে ওই আদর্শ মতাদর্শকে বিশ্বাস করে আবার নেতাজিকেও বিশ্বাস করবো, তাহলে এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে, এটা কন্ট্রাডিকশন, এটা একটা দ্বিচারিতা হচ্ছে। একদম এই দ্বিচারিতাটার অবসান হওয়াটা খুব দরকার। আমার মনে আজকের দিনে এই 23শে জানুয়ারির প্রাককালে আজকে রাত আমাদের শপথ নেওয়া উচিত, আমরা কোনো দ্বিচারিতার মধ্যে যাব না, পরস্পর বিরোধী কোনো আচরণ আমরা করব না। আমাদের বোঝা দরকার যে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে আমাদের অবস্থানটা। আমরা একই সঙ্গে একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলছি, যে আমরা মনে করছি অহিংস পথ ভালো, সহিংস পথ ভালো, দুটো একসঙ্গে ভালো হয় না। হয় আমি সহিংস পথের সমর্থক হব, অহিংস পথকে আমি ঘৃণা করব, আর অহিংস পথের সমর্থক হব, সহিংস পথকে ঘৃণা করব। একই সঙ্গে গান্ধী এবং নেহেরু মিলে ভারতের স্বাধীনতা এনেছেন, এরকম একটা আষাঢ়ের তত্ত্ব সমাজের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। কারণ সুভাষ বোসকে আইকন করে বাজারে করে খেতে হবে রাজনৈতিক দলগুলি। এরা সুভাষ বোসের সম্পূর্ণ পথের বিরোধী কথাবার্তা বলছে, বিরোধী কাজকর্ম করছে, মানুষকে তলানিতে নিয়ে যাচ্ছে।
শোষণে শোষণে সমাজকে ভরিয়ে দিচ্ছে, অন্ধকারের মধ্যে নিয়ে যাচ্ছে, দরিদ্র আরও দরিদ্র হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে। সুভাষ বোস সেই রাষ্ট্র চাননি, সেই ভারতের জন্য লড়াই করেননি। সুভাষ বোস সাম্যের জন্য লড়াই করেছিলেন, উনি শোষণহীন একটা সাম্যবাদের কথা বলেছিলেন। সেটা আমি আবার বলছি, মার্কসিয়ান সাম্যবাদের সঙ্গে তার একটা তফাৎ ছিল, কিন্তু আবার একটা মিলও ছিল। উনি নির্যাতনাঙ্গিত নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন থেকে। উনি যখন রাশিয়াতে গিয়েছিলেন, রাশিয়ার পটভূমি দেখে, রাশিয়ার সমাজ ব্যবস্থা দেখে উনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং সেখান থেকে উনি নির্যাসটা নিয়েছেন। তিনি মার্ক্সবাদী ছিলেন না, কিন্তু নির্যাসটা সেখান থেকে নিয়েছিলেন। উনি সাম্যবাদের প্রবক্তা ছিলেন। আজকে যারা দক্ষিণপন্থী, যারা চূড়ান্ত প্রতিক্রিয়াশীল কাজকর্মে ব্যর্থ, তাদের কোনো অধিকারই নেই সুভাষ বোসকে নিয়ে কথা বলার। সম্পূর্ণ বিপরীত সুভাষ বোসের মত পথ হচ্ছে সম্পূর্ণ বিপরীত পথ। আমাদের এই মেরুকরণটা বুঝতে হবে। তাদের পাশে যদি থাকি, আমরা সুভাষ বোসের মত পথের পাশে যদি থাকি, তাকে অনুসরণ যদি করি, তাহলে অবশ্যই এই প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী যত মতগুলো আছে, মধ্যপন্থী তথাকথিত যতগুলি মত আছে, সবগুলিকে পোস্টমর্টেম করে আমাদের দেখতে হবে সম্পূর্ণ কিভাবে এটা পৃথক রাস্তা ধরে যাচ্ছে। এই জন্যই আমার বলা, আবার বলার বিষয় হচ্ছে, আমাদের বোঝা উচিত যে সুভাষ বোসের লড়াইয়ের যে সশস্ত্র সংগ্রামের লড়াইটা, কেন সেই লড়াইয়ের দরকার পড়েছিল, কেন কথা বলে ফুলচন্দন তুলসী পাতা দিয়ে বিপ্লবটা সম্পন্ন হচ্ছিল না, কিসের জন্য সুভাষ বোসকে লড়াই করতে হয়েছিল, সৈন্য জোগাড় করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল, শান্তির জন্য যুদ্ধ করতে হয়েছিল। সাম্যবাদ প্রতিষ্ঠা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা সমাজে। এই সাম্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য জনযুদ্ধের প্রয়োজন আছে। এই জনযুদ্ধ হচ্ছে মানুষের জন্য যুদ্ধ, যেই যুদ্ধ পৃথিবীতে সমস্ত শান্তিকে নিয়ে আসবে। এই শান্তির জন্য যুদ্ধ করার জন্য লড়াই করাটা হচ্ছে সুভাষ বোসের মত অনুসরণ করা। এইটা আমাদের ভাবতে হবে। এই সংসদীয় ভোটবাজির মধ্যে যে ন্যাক্কারজনক কাজকর্মগুলি করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাদের স্বরূপটা আমাদের বুঝতে হবে। প্রতিটি রাজনৈতিক দলের কথা আমি বলছি, এই সংসদীয় গাড্ডার মধ্যে যারা আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের স্বরূপ উদ্ঘাটন করতে হবে। এটা সুভাষ বোসের জন্মদিনের প্রাককালে আমাদের শপথ নেওয়া উচিত। একদম শেষ মুহূর্তে। না, প্রথম কথা এটা আমি বলতে চাই যে সুভাষচন্দ্র বসু প্রথম থেকেই, কারণ তখনকার যে কংগ্রেস ছিল, হ্যাঁ, সেটাকে শুধু একটা রাজনৈতিক দল হিসেবে ভাবা হতো না। হ্যাঁ, কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, সেটা ছিল একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে কিন্তু কমিউনিস্টরাও ছিল। হ্যাঁ, তাদের দ্বৈত মেম্বারশিপ, সদস্যপদ তারা নিতে পারতেন। হ্যাঁ, তো সেখানে একসময় তো যারা প্রতিক্রিয়াশীল বা ধর্মীয়ভাবে যারা সাম্প্রদায়িকতার সঙ্গে যুক্ত, হিন্দু মহাসভা বা মুসলিম লীগ ইত্যাদি, তারাও মানে ছিল, হ্যাঁ, এরকম। কিন্তু এটা ছিল একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে দক্ষিণপন্থা এবং বামপন্থার মধ্যে একটা লড়াই সবসময়ই হয়েছে। এবং এই যে বামপন্থা, সেটার অগ্রণী নায়ক ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং যিনি ভাবতেন যে যাতে মানে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ভারতকে স্বাধীন করতে হবে। এবং এই কারণেই কিন্তু উনি বেঙ্গল ভলান্টিয়ার্স তৈরি করেছিলেন। বেঙ্গল ভলান্টিয়ার্স নামে একটা অর্গানাইজেশন উনি তৈরি করেছিলেন, যার মধ্যে বিপ্লবীরা ছিলেন। এই যে দীনেশচন্দ্র আর এই দীনেশ, যার কথা আমি বললাম, বিনয় বাদল দীনেশ, এই দীনেশ কিন্তু বেঙ্গল ভলান্টিয়ার্সেরই একজন ভলান্টিয়ার ছিলেন মেদিনীপুরে। এরকম কাজেই এই যে অগ্নিযুগের যারা বিপ্লবী, তাদের ইতিহাস কিন্তু ভারতবর্ষে লেখা হয় না। ভারতবর্ষে যা কিছুই হবে, হ্যাঁ, এখন একটা নেহেরুর নামে হতে হবে, ইন্দিরা গান্ধীর নামে হতে হবে। হ্যাঁ, সুভাষ বসুর নামে কটা রাস্তা আছে, কটা কি আছে, কিছুই নেই, সব কিছুই নেহেরু। হ্যাঁ, একটা বাস চালাচ্ছে কি প্রজেক্টে, এটাও জওহরলাল নেহেরু আরবান মিশন। হ্যাঁ, সব ফালতু ব্যাপার স্যাপার হচ্ছে, মানে সত্যি কথা বলতে কি। হ্যাঁ, এখন আবার নতুন করে অন্য হিরোরা আসছে, হ্যাঁ, ইত্যাদি। কাজেই সুভাষ বসুকে অপাঙ্ক্তেয় করে রেখেছে সমস্ত রাজনৈতিক দল। হ্যাঁ, অথচ ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে উনার মতো কন্ট্রিবিউশন কেউ নেই। এবং উনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা পেতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং এই কারণেই ইংরেজ ভয় পেয়েছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাম্রাজ্যবাদ এত দুর্বল হয়ে পড়েছিল যে যারা আর্মস নিয়েছিল তাদেরকেই ইংরেজ ভয় পেয়েছিল, এবং সেই আশঙ্কা থেকেই ওরা ভারত ছেড়ে পালিয়েছিল। হ্যাঁ, মানে এটা শুধুমাত্র যে আমাদেরকে এই দাও সেই দাও, এই কারণে আবেদন, আচ্ছা, আবেদনের নীতিতে যে কেউ অ্যাপ্লিকেশন করলো আমাকে যে তুমি ভারতবর্ষের স্বাধীনতা দাও, এবং সাম্রাজ্যবাদী ব্রিটিশরা সেই আবেদনে সাড়া দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গেছে। মানে অদ্ভুত লাগছে। আমি একটা ছোট্ট সংযোজন করে দিচ্ছি। নেহরুর যে প্রথম ভাষণটা ছিল 47-এর এই পতাকা তোলার পরে, জাতীয় পতাকা তোলার পরে যে প্রথম ভাষণটা, তাতে পরিষ্কার বলা ছিল যে ব্রিটিশের যে সমস্ত পুঁজি আছে ভারতে তা সুরক্ষিত থাকবে। সে এই সুরেশটনি প্রথম বক্তৃতা দিয়েছিলেন।
টু ডমিনিয়ন্স আর বর্ন, স্টেটসম্যান পত্রিকায় বড় করে উঠেছিল, ডোমিনিয়ন উঠেছিল, এবং ইন্ডিয়া ডোমিনিয়ন, পাকিস্তান ডোমিনিয়ন এভাবে লেখা হতো সমস্ত কাগজপত্রে, চিঠিপত্রে, অর্থাৎ ডোমিনিয়ন বলা হতো, কোথাও ইন্ডিপেন্ডেন্স ছিল না। এবং নেহেরু পরিষ্কার বলেছিলেন যে ভারতে ব্রিটিশের সমস্ত পুঁজি সুরক্ষিত থাকবে এবং সে দায়িত্ব আমাদের। এবং ভারতের যে সমস্ত সংবিধানটা তৈরি হয়েছিল 1935 সালের ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইন মোতাবেক ব্রিটেনে বসে তৈরি করা হয়েছিল ভারতের সংবিধানটা কী হবে। আমাদের বি.আর. আম্বেদকরকে ওনার চেয়ারম্যান করা হয়েছিল। উনি পরে হতাশা ব্যক্ত করেছিলেন, 1954 সালে উনি সংসদে ব্যক্ত করেছিলেন, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে এই সংবিধানটা আমি পুড়িয়ে ফেলতাম। এতটা হতাশ তিনি হয়েছিলেন। কেন হয়েছিলেন? কারণ উনি বলেছিলেন যে আমার পুরো কাজটা ব্যর্থ হয়েছে, পুরো কাজটা ব্যর্থ হয়েছে, আমি ব্যবহৃত হয়েছি। বি.আর. আম্বেদকর প্রতি মুহূর্তে অনুশোচনায় ভুগতেন যে আমি ব্যবহৃত হয়েছি। এই ব্যবহৃত হওয়াটাই হচ্ছে আসলে আমাদের আজকের সাধারণ মানুষেরও একটা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। এই ব্যবহৃত হওয়ার থেকে আমাদের বেরোতে হবে, আমাদের স্বাধীন মত, সঠিক চিন্তা, বৈজ্ঞানিক চিন্তা করতে হবে, না হলে আমরা ব্যবহৃত হয়ে যাব এবং দিন দিন এই শোষণ ভারে নিমজ্জিত হতে থাকবো। একদম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে যে আমাদের বিষয় ছিল রাজনৈতিক সংকীর্ণতা এবং নেতাজির মুক্তি, আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন বিস্তারিত আলোচনা করেছেন। এবং কালকে 122তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তখনই আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে, সেটা ওনার প্রতি প্রকৃত আমাদের যে মনোভাব সেটা তখনই হবে যখন এই দেশটা, উনি যে স্বপ্ন দেখেছিলেন যে এই দেশটা শোষণ মুক্তি ঘটবে, দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা থাকবে এবং এই দেশে শ্রেণী বিভক্ত বা সাম্প্রদায়িকতা কোনো বিভক্ত থাকবে না, জাতিতে কোনো দাঙ্গা থাকবে না। সেই স্বপ্ন যিনি যেটা দেখেছেন, সেই স্বপ্নকে যদি আমরা সাকার করতে পারি, ওনার সেই স্বপ্নকে যদি ভারতবর্ষে আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে নেতাজি সুভাষচন্দ্রের যা বর্তমান যে রাজনীতি চলছে, যে সংকীর্ণতা চলছে ওনাকে নিয়ে, ওইখান থেকে নেতাজি সুভাষচন্দ্রের মুক্তি ঘটবে, এটা আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। আমাদের আগামী দিন, আগামীকাল ওনার ভারতের মহান বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মদিন। সেই জন্মদিনের প্রাক মুহূর্তে, প্রাক সন্ধ্যায় আমাদের এটাই শপথ হোক, নেতাজির যে আদর্শ, নেতাজির যে পথ, নেতাজির যে মত, সেই মত, পথ এবং আদর্শের দিকে আমাদের আগামী প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হয়ে উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন দেশে সাকার হবে, সেই স্বপ্ন দেশে পূর্ণ হবে। তাহলেই নেতাজি সুভাষচন্দ্রের বসুর জন্মদিনে শুধু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা শ্রদ্ধার জন্য শ্রদ্ধা জানানো না, প্রকৃত শ্রদ্ধা ওনার প্রতি জ্ঞাপন করা হবে এবং দেশের প্রতিও প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করলাম। সংলাপ অনুষ্ঠান দেখতে থাকুন। সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।